এখন বাজে ভোর 4:30। আমার শাশুড়ি গেছে ফুল তুলতে, পেছনে গেলাম তার, কিন্তু তাকে আমি দেখতে পাইনি। দেখতে পেলাম ঘুটঘুটে অন্ধকার। ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি তনুশ্রী, চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুরবাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে ওয়েলকাম। শুভ সকাল। সকালটা কি ঘুটঘুটে অন্ধকার, স্ট্রিট লাইটগুলো জ্বলছে, পাখির গুঞ্জন আওয়াজ আসছে। বাবারই আমার তো ভীষণ ভয় করছে। সে তো চলে গেল, উনি তো চলে গেলেন ফুল তুলতে, ওনাকে আমি দেখতে পাইনি। গিয়ে চেষ্টা করেছিলাম দেখার, দেখতে পাইনি। যাই একটু শুয়ে পড়ি, একটু বেলা হলে উঠব। জানলা দিয়ে দেখছি সকাল হয়ে এসছে, 5টা বাজে। যাই দেখি, দরজার আওয়াজ পেলাম, মনে হচ্ছে উনি এলেন। দেখে আসি, অসুস্থ শরীর নিয়ে ফুল তুলতে যায় রোজ সকালবেলা। দেখে আসি বাড়িতে এলো কিনা। বললেন যাব না 5টার সময় ফুল তুলতে। বলুন কেন গেছিলেন? হ্যাঁ, ফুল পেয়েছেন? আমি 4:30 উঠে দিয়েছি, নেই আপনি হাওয়া। কোন দিকে গেলেন? কি গুটগুটে অন্ধকার। ভালো লাগবে, মাথা ঘুরছি, তাই যদি যাচ্ছি তো দাঁড়াচ্ছি, যাচ্ছি কোথাও ফুল নেই, সব তুলে নিচে ফুল। সকালবেলায় ফুল নিয়ে এসে পুজো দিতে বসেছে, কিন্তু এই পুজো দিতে লাগে তার অনেক ঘন্টা। সকাল 7টা থেকে বেলা 10:30 11টার সময় লাগে। অনেকগুলো ঠাকুর, প্রত্যেককে একটা একটা করে ফুল দিতে, চন্দন মাখাতে, চান করাতে, পরিষ্কার করতে সময় লাগে তার অনেকটাই। তাই পুজো দেয়, কিন্তু এই অসুস্থ শরীরেও তাকে পুজো দিতে হবে। পুজো না দিলে সে জলও খাবে না, চাও খাবে না, প্রেশারের ওষুধও খাবে না। প্রেশারের ওষুধ না খেয়ে খেয়ে প্রেশারটা হাই হয়ে গেছে ভীষণ গরমে। কিন্তু তাকে বললেও সে শোনে না। তার বিশ্বাস যে ঈশ্বরকে এইভাবেই হয়তো পুজো করতে হয়। কিন্তু পুজো করবার আগে শরীরের তো একটু খেয়াল রাখতে হয়। ঈশ্বর তো বলে দেয়নি শরীরকে অত্যাচার করে তুমি আমাকে পুজো দাও। পুজো না দিলে যে ভগবান পাপ দেবে, আর পুজো দিলে যে পুণ্য দেবে, এই ধারণাটাও মানুষের ভুল। ঈশ্বরকে মনন করতে হয়, স্মরণ করতে হয়, তাকে জানতে ইচ্ছে করে রাখতে হয়। শরীরকে অসুস্থ করে ব্যস্ত করে পুজোটা না দিলেই হয়, একটু তাকে স্মরণ করলেই হয়। কিন্তু না, তাকে এইভাবেই প্রত্যেক দিন গুছিয়ে সুন্দর করে পুজো দিতে হবে। পুজোটা দেয়ও খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমি তার মতো পুজো দিতে কোনোদিন শিখিনি, পারি না খুব একটা। সে খুব সুন্দর করে ঘন্টা খানেক ধরে পুজো দেয়। এত সময়ও নেই আমার সব চটপট কাজ, যেটুকু পারি করি। খুব সুন্দর করে পুজো দেয়। প্রত্যেকটা ঠাকুরকে গুনে গুনে ফুল দেওয়া, গুনে গুনে চন্দন দেওয়া, সেটা সে করে থাকে। ঠাকুরঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, পুজো দেয়। কি সুন্দর পুজো দিয়েছে, খুব সুন্দর লাগছে। চলে এসেছি ঘুরতে ঘুরতে একটু বাগানে। দেখুন একটা পেঁপে গাছ লাগিয়েছে। আগে প্রচুর গাছ লাগাতো, কিন্তু এখন আর লাগাতে পারে না, বয়স হয়েছে বলে। একটা পেঁপে গাছই লাগিয়েছে, আর কটা ফুল গাছ আছে বাগানে, তাও জবা ফুলের গাছ। এই পেঁপে গাছ লাগিয়েছে, কি সুন্দর পেঁপে হয়েছে। এই দেখুন, এই গাছটা চেনেন কি কেউ? এটা হচ্ছে অরিগ্যানো, নিয়ে এসে লাগিয়েছে। এই পাতাগুলো আমাকে বলেছে আমি বড়া করে দিয়ে খাবো, কিন্তু আমার করে দেওয়া হয়নি। দেখে একদিন সময় করে দেবো। আর পেঁপে ধরেছে দেখুন, লম্বা লম্বা পেঁপে। কোনো দিন দেখলাম না আমার শাশুড়ির হাতে লাগানো পেঁপে গাছে গোল গোল পেঁপে হয়েছে। চিরকালই লম্বা লম্বা পেঁপে হয়, লম্বাটে টাইপের, লাউয়ের মতো। যখন পেঁপেগুলো বড় হবে, রান্না করব, তখন দেবো আপনাদের রেসিপি, দেখাবো রান্না করে খেয়ে কেমন লাগলো। বাগানে জবা গাছগুলো একটু বেশ শুকিয়ে এসছে। এত রোদে গাছগুলোর হাল নাজেহাল। একটু বৃষ্টি হলে গাছগুলো একটু জল পায়, তাদেরও একটু স্বস্তি আসে। বৃষ্টি এখন কবে হবে কেউ জানে না। ভীষণ গরমটা বেড়েছে, 40 থেকে 44 ডিগ্রি অবধি গরমটা ছুঁই। এই গরমে গাছের পাতাগুলো তবু একটু সবুজ আছে। সবুজ গাছের দিকে তাকিয়ে থাকতে ভীষণই ভালো লাগে। একটা কুড়ি পুরো হুড়বো হয়েছে, কিন্তু এখনও ফোটেনি। বাগানটা খুবই ছোট। চলে এসেছি রান্নাঘরে, করব একটু নিরামিষ রান্নায় গরমকালে বেশি ভালো লাগে খেতে। ঝিঙে কেটে রেখেছি ডুমো করে, আর ডুমো করে আলু কেটেছি। আমি তো রান্নাবান্না কিছু জানতাম না বিয়ের আগে, সবই আমার শাশুড়ির কাছে, শ্বশুরমশাইয়ের কাছে শেখা।
ওনারাই আমাকে হাতে ধরে সমস্ত কাজ শিখিয়েছেন, রান্না করা শিখিয়েছেন, সবই শিখেছি তাদের কাছেই। তবে আমি একটু কম তেলে রান্না করার চেষ্টা করি। পোস্ত একটু নুন দিয়ে বেটে নেব চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, কারণ সবাই কম তেলে রান্না খেতেই ভালোবাসে, ঘরে তেলটা পছন্দ করে না কেউ খাবারে অত। আমার আবার হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার প্রবণতা খুব বেশি, তাই একটু দূর দূর থেকে রান্না করি। প্রায় সময় হাতের মধ্যে ফুসকা পড়ে যায়, তেলের ছ্যাঁকা লেগে লেগে। ঝিঙেগুলো দিয়ে দিলাম, আলু আর আলুগুলো হালকা ভেজে নিয়েছি ফোড়ন দিয়ে, তারপর ঝিঙেগুলোকে হালকা করে ভেজে দেব। একটু কষিয়ে কষিয়ে করবো, গ্যাসটা সিমে করে রান্না করবো। আর শাশুড়ি খুব সুন্দর রান্না করতে পারতেন, এখন বয়স হয়েছে পারে না করতে, কিন্তু ওনার সবজি কাটা, রান্না করা, প্রত্যেকটা কাজ খুব নিখুঁত। সে নিজে খুব নিখুঁত, আর আমি হচ্ছি খুঁত। আমি তার মতো নিখুঁত কিছুই কাজ করতে পারি না, আমার সব কাজই এবড়ো খেবড়ো। যেমন দেখতে পাচ্ছেন ঝিঙেগুলো আমার কোনোটা বড় কোনোটা ছোট কাটা হয়েছে। আমি খুব সুন্দর সবজিও কাটতে পারি না, খুব ভালো রান্নাও করতে পারি না, ওই চলে যায়, চালিয়ে নিই একটুখানি রান্না বান্না করে, এটুকুই। ঝিঙেগুলো একটু কষে কষে আসুক, ঝিঙে থেকে যা জল বেরোয় না, জলটা শুকোতেই চায় না। ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে, পোস্ত বাটাটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিয়েছি, দুটো লঙ্কা দিয়ে। ঝিঙের জল বেরিয়েছে প্রচুর, শুকোচ্ছে না, শুকোয়নি, ওটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব, কাঁচা তেল ছড়িয়ে দিলে গন্ধটা খুব ভালো লাগে। দিয়ে একটু খানিকক্ষণ ঢেকে দেব, দিয়ে তারপর নামাবো। তেলের গন্ধের পোস্তটা আরও বেশি ভালো লাগে। পোস্তের মধ্যে একটু, পোস্তটা বেশি ফোটানো যাবে না, ফোটালে পোস্তের একটা যে গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যায়। হালকা ফুটিয়ে একটু উপর থেকে কাঁচা তেল দিয়ে দিতে হয়, তাহলে পোস্তটার গন্ধটা খুব ভালো লাগে খেতে, গরম ভাতে ভীষণ ভালো লাগে। উপরে বেশ তেলটা ভাসছে, খুব ভালো লাগছে। সঙ্গে আর রান্না করেছি মোচাটাকে আমি গরম মশলা, জিরে, তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে আলু দিয়ে নেড়ে নিচ্ছি। মোচাটা করে নেবো যেমন সিম্পল রান্না করে মোচার তরকারি, তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাড়াহুড়োতে আমার রান্না করতে যে একটু ফোড়নটা লেগে গেছিলো, একটু আলুগুলো লেগে গেছিলো। জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে দিলাম, একটু নারকেল কুচিও দিয়েছি সাথে। আমি নারকেল কুচিও দিলে বেশি ভালো লাগে খেতে। আমার মেয়ের একটা প্রিয় খাবার মোচা, ও মোচা পেলে আর কিছু খেতে চায় না, মোচা তাকে খুব ভালোবাসে খেতে। রান্নাটা হয়ে নেক। মোচার তরকারিটা হয়ে এসছে। দুপুরের লাঞ্চ রেডি। সঙ্গে করেছিলাম আমের ঝোল, বিউলির ডাল, মোচা আর ঝিঙে আলু পোস্ত। গরমের হালকা রান্না, হালকা খাওয়া দুপুরে। তো চলুন লাঞ্চটা সেরে নিই, ফিরছি বিকেলের সন্ধেবেলায়। যাবো একটু বিকেলবেলা ছাদে, ঘরে বসে বসে ভালো লাগে না, ছাদে যে একটু বসে আড্ডা করি। বিকেলে চলে এসেছি ছাদের মধ্যে, একটু সন্ধে 6টা বাজে, মানে সন্ধে এখনও হয়নি, সূর্য অস্ত যাবে। আকাশটা দেখুন কি সুন্দর মেঘলা মেঘলা হয়ে এসছে, কিন্তু অন্ধকারও নয় আবার সন্ধেও নয়। এই ওয়েদারটা খুব ভালো লাগছে। দুপুরে এখনও এই গরমে আমরা সবাই বেঁচে আছি, এটাই অবাক লাগছে। এই গরমে সাজুগুজু করতেও ভালো লাগছে না, চোখ মুখের অবস্থা খুবই খারাপ গরমে। ভীষণ গরমটা বেড়েছে ইদানিং, একটু জল বৃষ্টিও হচ্ছে না। কিন্তু ভাবছি যে সত্যি এই গরমে আমরা তবু একটু ঘরে থাকি, পাখার নিচে থাকি, কারো কারো তো এসি আছে, এসিতেও থাকি, কিন্তু ভাবুন তো অ্যানিমেলদের কথা, পশু পাখিদের কথা, তাদের তো কিছুই ব্যবস্থা নেই, তবু তারা কিন্তু প্রকৃতির সঙ্গে সুন্দর করে থাকে এত গরমেও। গাছগুলোকে যত দেখি তত অবাক হয়ে যায়, যে গাছের পাতা নতুন নতুন হয়, বিশেষ করে যে গাছগুলো ভীষণ পুরনো, যেমন বট গাছ, অশ্বত্থ গাছ,
তারপর আম গাছ, কাঁঠাল গাছ, আতা গাছ, এই গাছগুলোর পাতাগুলো ভীষণ অবাক করে দেয় যে এত গরমেও কী করে এদের পাতাগুলো এত সুন্দর সতেজ থাকে, তাই না? তাই তো প্রকৃতি, তাই তো প্রকৃতিকে সবাই একটা শক্তি বলে প্রণাম করি, পুজো করি, ঈশ্বর বলে মেনে থাকি আমরা সকলেই। সেই প্রকৃতি এত সুন্দর যে বারবার দেখতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে তার কথা। সব পাখিরা ফিরে যাচ্ছে তাদের বাসায়, আমরাও বেশ কি সুন্দর এই ছাদে বসে একটু হাওয়া খেয়ে একটু জিরিয়ে নিচ্ছি। বয়স হয়ে গেছে আমার শাশুড়ির, কিন্তু তবুও তার একটুখানি অভ্যেসগুলো, ভালো অভ্যেস বলবো, খারাপ অভ্যেস নয়, এই পুজো করার অভ্যেসটা খুব ভালো, অনেকক্ষণ ঈশ্বরের সঙ্গে সময় কাটানো। কিন্তু তার শরীর অসুস্থ, তবুও তিনি করছেন, সেটা দেখেও বেশ ভালো লাগছে যে চলো কিছু একটা ভালো করছে, ভালো লাগে দেখতে শুনতে। এই পাখিগুলো দেখুন, এখানে অনেক পাখি ছিল, ভিডিওতে অবশ্য ওঠেনি, কিছু কিছু উড়েও গেছে, গাছের মধ্যে প্রচুর পাখি আছে, সব বাড়ি ফিরছে। একদিন আমরাও ফিরবো নিজেদের বাড়ি। ওই তারটাতে বসে আছে পাখি, এই পৃথিবী থেকে ফিরতে হবে সবাইকেই একদিন। এই পাখিগুলো যেমন ফিরছে, ওইখানে তারে বসে আছে, চারিদিকে স্ট্রিট লাইট জ্বলে গেছে, তারপরে বাড়িতে ফিরছে। আমরা ওই মায়ার জগৎ, মোহমায়ার জগৎ থেকে একদিন সব কিছুকে ছেড়ে, সংসারকে ছেড়ে, ছেলেগুলোকে ছেড়ে চলে যেতে হবে, ফিরে যাব নিজের বাড়িতে, যেখানে অনেক শান্তি আছে, আনন্দ আছে। জগৎ মায়ার সংসার ফেলে দিয়ে সেই পথে সবাইকার হাঁটা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, পাশে থাকুন দুর্গাপুর বাসী চ্যানেলের।